ঢাকা উত্তর সিটির নাম ভাঙিয়ে মোহাম্মদপুর শহীদ পার্ক মাঠ দখল, খেলার জন্য ভাড়া দিতে হয় ক্লাবকে, জেনেও নির্বিকার ডিএনসিসি। মাঠ তো সবাই ইউজ করবে, এখানে কোনো রাজনৈতিক দল বা কোনো ক্লাব স্পেসিফিকলি সেই মাঠ তো ইউজ করতে পারবে না। বিপিএলে জুয়ার বিজ্ঞাপনের বিরুদ্ধে জিরো টলারেন্স বিসিবির। ঢাকা, সিলেট, চট্টগ্রাম 3 ভেন্যুতে হবে আলাদা উদ্বোধনী অনুষ্ঠান, জানালো গভর্নিং কাউন্সিল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নির্ধারণ আজ। পূর্ণ সদস্য 12 দেশের বোর্ড প্রধানের সঙ্গে ভার্চুয়াল মিটিং চেয়ারম্যানের। ভোটাভুটিতে চূড়ান্ত হবে ভেন্যু, খবর গণমাধ্যমে। এবং ফুটবলারদের পুষ্টি নিয়ে সচেতন বাফুফে। পরিকল্পনা রয়েছে অনূর্ধ্ব 10 পর্যায় থেকেই যশোরের শামসুল হুদা একাডেমির সঙ্গে যৌথভাবে কাজ করবে এলিট একাডেমি। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। 3 ভেন্যুতে 3টে ভিন্ন উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী হতে যাচ্ছে এবারের বিপিএল। 23 ডিসেম্বর হোম অফ ক্রিকেটের পর 25 ও 27 ডিসেম্বর সিলেট, চট্টগ্রামেও থাকবে আয়োজন। পারফর্মারদের নাম চূড়ান্ত না হলেও দর্শক উন্মাদনা বাড়াতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে খোদ প্রধান উপদেষ্টা দফতর। যে কোনো ধরনের বেটিং অথবা বেটিং সংশ্লিষ্ট বিজ্ঞাপনের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা নীতি নির্ধারকদের। বেলুন, লাল গালিচা আর স্মোক কালার বম স্কুলের বার্ষিক প্রতিযোগিতা নয়, বরং এটা বিপিএল এর সবশেষ আসরের উদ্বোধনী পর্ব। অথচ এই বিপিএলই দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন। মাঠের ক্রিকেট কিংবা বিদেশি ক্রিকেটারদের উপস্থিতি যেমনই হোক না কেন, ক্রিকেট ভক্তদের উন্মাদনায় ভাটা পড়েনি কখনোই। পাপন পরবর্তী অধ্যায়ে এবার সেই উন্মাদনার প্রত্যাশার পারদ অনেক উঁচু। কতটুকু বাস্তবায়িত হবে নিশ্চিত নয়, তবে এবারের বিপিএল ঘিরে বেশ বড় ধরনের পরিকল্পনা নীতি নির্ধারকদের। প্রথমবারের মতো 3 ভিন্ন ভেন্যুতে হবে 3 উদ্বোধনী অনুষ্ঠান। পাশাপাশি এবারের মাস্কট উন্মোচনেও থাকছে আলাদা পরিকল্পনা। 30 তারিখ থেকে তো শুরু হচ্ছে প্রথম ম্যাচ, তো 30 তারিখের আগেই 3টা ভেন্যুতে আমাদের 3টে ইভেন্ট হবে। আর এছাড়াও কয়েকটা আপনার মানে ছোট ছোট কয়েকটা ইভেন্ট আছে। এইবার একটু ফোকাস করা হচ্ছে প্রচারণার দিকে। শুরুর আয়োজনের মতো ক্রিকেট মাঠেও পরিবর্তনের ছাপ ফেলতে চায় ফারুক আহমেদের বোর্ড। বেটিং সাইট কিংবা স্যারোগেট 11তম আসর হবে এসবের কলঙ্কমুক্ত। ব্রডকাস্টার থেকে 7 ফ্র্যাঞ্চাইজি, কোথাও কোনো জুয়ার বিজ্ঞাপনের সুযোগ থাকবে না নতুন মৌসুমে। একটা কথা শুনেছি যে আগে কোনো একটা টিম মনে হয় করেছিল, পরে কমপ্লেন যাওয়ার পরে তারা এটা উঠে ফেলেছে। তো এটা আমরা প্রথম থেকে এনশিওর করার চেষ্টা করব যেন ওইটা ওইরকম কেউ ইউজ না করতে পারে। ব্রডকাস্টারও সেম। গ্যালারিতে দর্শক উপস্থিতি বাড়াতে টিকিটের মূল্য থাকবে নাগালের ভেতর। অনলাইন টিকিট সিস্টেমের কারণে কালোবাজারিদের দৌরাত্ম্যও কমবে। এখন অপেক্ষা মাঠের ক্রিকেটের। নতুন বোর্ডের অধীনে নতুন শুরুর অপেক্ষায় এই ক্রিকেট উৎসব। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নাম ভাঙিয়ে মোহাম্মদপুর শহীদ পার্ক খেলার মাঠ দখল করেছে একটি ক্লাব। সবার জন্য এই মাঠটি উন্মুক্ত থাকার কথা, কিন্তু অভিযোগ আছে খেলার জন্য ভাড়া আদায় করে ক্লাব কর্তৃপক্ষ। এটিকে অবৈধ বললেও এ নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না ডিএনসিসি, আর সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ক্লাব সংশ্লিষ্টরা। রিফাতুল ইসলাম মিরনের রিপোর্ট। মোহাম্মদপুর শহীদ পার্ক খেলার মাঠ, এক মাঠে মাল্টি স্পোর্টস মিলেমিশে খেলছে বিভিন্ন বয়সের শিশু কিশোর। রাজধানীতে মাঠ সংকটের কারণে খেলার সুযোগ কমই মেলে, তাই বিকেল হতেই দল বেঁধে মাঠে হাজির সবাই, যা এই মাঠের নিয়মিত দৃশ্য। খেলার পাশাপাশি শিশুদের বিনোদনের ব্যবস্থাও আছে এখানে। বাচ্চাদের জন্য সুবিধা আছে মিনি পার্কের। শুধু শিশু কিশোররাই নয়, বয়স্কদের অনেকেই শরীর চর্চার জন্য বেছে নেন এই মাঠটিকে। এ পর্যন্ত সব ঠিক ছিল, তবে দৃশ্যপট বদলে যায় কোনো কর্পোরেট প্রতিষ্ঠান, স্কুল কলেজের খেলা থাকলে। যেখানে পুরো মাঠ নিয়ে খেলার জন্য প্রয়োজন সিটি কর্পোরেশনের অনুমতির, সেখানে সেই অনুমতি নিতে হয় মাঠটিতে অবস্থিত একটি ক্লাব থেকে। আবার সেই অনুমতির জন্য ক্লাব কর্মকর্তার সঙ্গে করতে হয় আর্থিক লেনদেনও। যখন আমরা টুর্নামেন্ট খেলি, তারপরে আমার থেকে ভাড়া চাই, ভাড়া দিতে হবে, নাহলে খেলতে দিমু না। যেহেতু একটা ভার্সিটির একটা টুর্নামেন্ট, তো এটা ডিপার্টমেন্ট,
ওয়েস্ট টুর্নামেন্ট, মাঠে যদি খেলতে চাই 15,000 টাকা লাগবে। তাদের যে আমরা 4,000 টাকা দিলাম অ্যাডভান্স, তারা ভুলে গেল, তারা আমার থেকে আবার 15,000 টাকা চাইলো। তো তাদেরকে 10,000 টাকা দিয়ে খেললাম, শুধু একদিনের জন্য 10,000। সিটি কর্পোরেশন থেকে তাদেরকে মাঠে দেওয়া হয়েছে, তারা পরিচর্যা করতেছে, তারা এইটার দায়িত্ব, যত টাকা পয়সা তারাই নিতেছে আর কি। এ বিষয়ে যোগাযোগ করা হলে সমস্ত অভিযোগ অস্বীকার করেন ক্লাবের এক কর্মকর্তা। ক্লাবটা হচ্ছে একাডেমিক বেস, আমরা মানে ক্লাব বলতে গেলে আমাদের সংগঠন, আমাদের একটা ক্লাব সংগঠন ছিল পুরাতন 1986-96 সাল। এটা ভুল কথা। ভাড়া দিয়ে কেন? শিডিউল থাকে, ভাড়া পুরো শিডিউল। কারোর জন্য কাউকে বাধা দিয়ে খেলবে পুরো মাঠ একা দখল এরকম। কিছুদিন আগে সোনারগাঁ ইউনিভার্সিটি থেকে একটা ম্যাচ খেলা হয়েছে, সেখান থেকে নাকি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এই ব্যাপারে আমি তো জানার এই মাত্র আপনার কাছে শুনলাম। সিটি কর্পোরেশনের কোনো মাঠ কেউ ক্লাব বা সংস্থা পরিচালনা করতে পারে কিনা তা জানতে কথা হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে। ডিএনসিসির প্রধান নির্বাহী জানান, মাঠে কোনো ক্লাব কিংবা একাডেমি পরিচালনা করার অনুমতি নেই। মাঠ তো সবাই ইউজ করবে, এখানে কোনো রাজনৈতিক দল বা কোনো ক্লাব স্পেসিফিকলি সেই মাঠ তো ইউজ করতে পারবে না, সবার জন্য উন্মুক্ত। তবে ম্যানেজমেন্টের জন্য কোনো ক্ষেত্রে আমরা কোনো সোসাইটিকে দিয়ে থাকি। শুধু ক্লাব কিংবা একাডেমি পরিচালনাতেই থেমে নেই তাদের কার্যক্রম। অভিযোগ আছে দিনের আলো ফুরোতেই সন্ধ্যায় মাঠে বসে মাদকের আখড়া। সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রাণ ফিরে পেয়েছে মোহাম্মদপুর শহীদ পার্ক মাঠটি। তবে তাদের নাকের ডগায় এখানে ক্লাব পরিচালনা করছে একটি মহল। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এটিকে অবৈধ বললেও এ নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না তারা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এবার ফুটবল প্রসঙ্গ। এলিট একাডেমি নিয়ে যশোরের শামসুল হুদা একাডেমির সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করার পরিকল্পনা বাফুফের। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদি। একাডেমির ফুটবলারদের যথাযথ পুষ্টির বিষয়টি এবার বাড়তি গুরুত্ব দিচ্ছে বাফুফে। এছাড়াও অনূর্ধ্ব 16-র পরিবর্তে 10 অথবা 12 বছর থেকে কার্যক্রম শুরু করতে চান ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। আধুনিক ফুটবলে একাডেমি ব্যতীত ডেভেলপমেন্টের বিকল্প নেই। দায়িত্ব বুঝে নিয়েই এই জায়গায় হাত দিয়েছে বাফুফের নতুন নির্বাহী কমিটি। নানা প্রতিবন্ধকতায় প্রায় বন্ধ হতে চলা এলিট একাডেমির জন্য তৈরি করা হচ্ছে নিদারুণ কিছু পরিকল্পনা। শামসুল হুদা ফুটবল একাডেমি দেশের প্রেক্ষাপটে উদাহরণ, যার চেয়ারম্যান এখন বাফুফের ডেভেলপমেন্ট কমিটি প্রধান। এই সুযোগ কাজে লাগাতে চায় ফেডারেশন। আলোচনা চলছে এলিট একাডেমি নিয়ে শামসুল হুদা একাডেমির সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করার। শামসুল হুদা একাডেমির যে ফ্যাসিলিটি আছে এটা কিন্তু আসলেই ব্যাপক। তো ওটাকে আমরা আরও ভালোভাবে কিভাবে কাজে লাগাতে পারি, বিশেষ করে আপনার এই আন্ডার 17, আন্ডার 15, এই প্লেয়ারদেরকে, এই খেলোয়াড়দেরকে গড়ে তুলতে হলে আমার মনে হয় সেখানে আমরা একটা পারস্পরিক একটা সহযোগিতামূলক অবস্থানেও আমরা যেতে পারব। ফুটবলার ডেভেলপমেন্টের জন্য শিশু বয়স থেকে তার পুষ্টিমান নিশ্চিত করা অতি জরুরি। যদিও এই চর্চা একেবারেই নেই আমাদের দেশে, তবে এই বিষয়টি এবার গুরুত্ব সহকারে দেখছে বাফুফে। একাডেমি ফুটবলারের জন্য একজন পুষ্টিবিদ রাখার পরিকল্পনা ডেভেলপমেন্ট কমিটির। আপনি যখন বাচ্চাদের নিয়ে কাজ করবেন, এদের নিউট্রিশনটা একটা প্রাইম ফ্যাক্টর। তাদেরকে গড়ে তুলতে হলে একদিকে প্রশিক্ষণ, অন্যদিকে পুষ্টি। এই পুষ্টি এবং প্রশিক্ষণ দুটোই তাদের দরকার। তো সেক্ষেত্রে একজন স্পোর্টস নিউট্রিশনিস্টের পরামর্শ যদি আপনি নিতে পারেন বা তাদের গাইডেন্সে থাকতে পারেন, সেটা তো অবশ্যই সাহায্য করবে। ডেভেলপমেন্ট প্রক্রিয়া নিয়েও ভুল পথে বাংলাদেশ। যে বয়স থেকে খুদে ফুটবলার তৈরির প্রকৃত সময় আমাদের এখানে, তা শুরু হয় বহু বছর পর। পরিণত বয়সে এসে পর্যাপ্ত কোচিং দিয়েও তাদের বেসিক বদলানো হয়ে ওঠে অসম্ভব। এলিট একাডেমিতে তাই এই বিষয়টি এবার পেয়েছে আলাদা গুরুত্ব। আই থিঙ্ক টাইম হ্যাজ কাম যে আমরা এই 10-12 বছর বয়স থেকে তাদেরকে সংযুক্ত করার ক্ষেত্রে আমাদের একটা চিন্তা করতে হবে। তাদের যে নিউট্রিশন ডেফিসিয়েন্সিটা থাকে, আপনি যদি ওইটাকে ইমপ্রুভ করতে চান, তাহলে যত ছোট থেকে নিয়ে আপনি তাদেরকে বেটার এনভায়রনমেন্ট অ্যান্ড বেটার নিউট্রিশন দিতে পারবেন, ততই তারা নিজেদেরকে ভালোভাবে গড়ে তুলতে পারবে। একাডেমি ফুটবলারদের সঠিক গাইডলাইনের জন্য কোচিং প্যানেলেও আসছে পরিবর্তন। একজন বিদেশি কোচের পাশাপাশি দেশি কোচ রাখার পক্ষে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। আমাদের দেশি কোচদেরও প্রাধান্য থাকতে হবে, কারণ তারা যথেষ্ট আন্তরিকতার সাথে কাজ করেন। সেই সাথে বিদেশি কোচেরও যদি একটা গাইডেন্স থাকে,
তো এই দুটোর সমন্বয় হলে আমার মনে হয় সব থেকে ভালো হয়। SM ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নির্ধারণ হবে আজ। জরুরি মিটিংয়ে ডাক দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ভার্চুয়াল সভায় আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলি সহ উপস্থিত থাকবেন পূর্ণ সদস্য 12 দেশের বোর্ড প্রধানরা। ভোটাভুটিতে নির্ধারণ হবে এই ইভেন্টের ভেন্যু। বিভিন্ন গণমাধ্যমে এই মিটিংয়ের কথা বলা হলেও পিসিবি বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে। পাকিস্তানি গণমাধ্যমের খবর, এমন কোনো পিসিবি মিটিংয়ের কথা জানে না পিসিবি। টুর্নামেন্ট শুরু হতে বাকি 3 মাসেরও কম সময়, কিন্তু এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক নিয়ে কাটেনি ধোঁয়াশা, বরং দিন দিন তা আরও জটিল হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এই অচলাবস্থার মূল কারণ ভারতের গোয়ার্তুমি। পাকিস্তানে দল পাঠাতে চায় না তারা। অন্যদিকে এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে এই ইভেন্ট আয়োজন করতে চায় না পিসিবি। এই ইস্যুতে আইসিসি দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয়ায় তাদের অবস্থানও প্রশ্নবিদ্ধ। ভারতকে আইসিসি সমর্থন করছে এমনটাও বলছেন অনেকেই, কারণ এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করা হয়নি। সমস্যা সমাধানে অবশেষে উদ্যোগ নিয়েছে আইসিসি, তবে এখানেও ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমের খবর, আজ এক জরুরি মিটিংয়ের ডাক দিয়েছে বিসিসিআই ও আইসিসি। ভার্চুয়াল সভায় আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলি সহ উপস্থিত থাকবেন পূর্ণ সদস্য 12 দেশের বোর্ড প্রধানরা। মোট 17 জনের উপস্থিতিতে হবে ভোটাভুটি। সেখানেই নির্ধারিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ফরম্যাট। তবে মজার বিষয় হলো, পিসিবি বলছে এই মিটিংয়ের বিষয়ে তারা কিছুই জানে না, যার কারণে আদৌ এই মিটিং হবে কিনা সেটা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। অবশ্য পিসিবি নিজেদের অবস্থানে অনড়। 1300 কোটি পাকিস্তানি রুপি দিয়ে তারা আসরের 3 প্রস্তাবিত ভেন্যু সংস্কার করেছে, যে কাজও প্রায় শেষ পর্যায়ে। নিজেদের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন না করতে পারলে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে তারা। গণমাধ্যমে গুঞ্জন, হাইব্রিড মডেলে ভারত তাদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে খেলতে চায়, কিন্তু নাম প্রকাশ না করার শর্তে পিসিবির একজন মুখপাত্র বলেছেন কোনোভাবেই তারা হাইব্রিড মডেলে আসর আয়োজন করবে না। বিসিসিআইয়ের পক্ষ নিয়ে আইসিসিও কিছুটা বিপাকে। ভেন্যু পরিবর্তন করলে চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করবে পিসিবি, আর পাকিস্তান এই ইভেন্টে না খেললে সম্প্রচার প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। শেষ পর্যন্ত সেটা হলে আইনি লড়াই যাওয়ার হুমকিও দিয়ে রেখেছে ব্রডকাস্টাররা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। সৌদি আরবের জেদ্দায় 2 দিনব্যাপী আইপিএলের মেগা নিলামে 10 ফ্র্যাঞ্চাইজি ব্যয় করেছে 639 কোটি 15 লাখ রুপি। 182 জন ক্রিকেটার দল পেলেও অবিকৃত থেকে গেছেন অনেক হাই প্রোফাইল তারকা। ডেভিড ওয়ার্নার, ড্যারেল মিচেল, কেন উইলিয়ামসনদের মতো ক্রিকেটারদের নাম না থাকায় হতাশ ক্রিকেট প্রেমীরা। অনিশ্চয়তার মুখে এই ক্রিকেটারদের আইপিএল ক্যারিয়ার। এবার অভিজ্ঞদের তুলনায় তরুণদের প্রতি আগ্রহ বেশি দেখিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। দল না পাওয়া ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় চমক ডেভিড ওয়ার্নার। আইপিএলে 6565 রান করেছেন। শিরোপা উপহার দেওয়ার অভিজ্ঞতাও আছে, কিন্তু তারপরেও ভিত্তিমূল্য 2 কোটি রুপিতে অস্ট্রেলিয়ান তারকাকে দলে ভেড়ায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। 2 দিনের নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলোর অনাগ্রহে অনিশ্চয়তা দেখা দিয়েছে ওয়ার্নারের আইপিএল ক্যারিয়ার নিয়ে। ব্যাটসম্যানদের তালিকায় আরও যারা ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের তালিকা থেকে বাদ পড়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম ইয়াশ ধুল, কেইন উইলিয়ামসন, মায়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ, সরফরাজ খান, ফিন অ্যালেন, বেন ডাকেট, ব্র্যান্ডন কিং, পাথুম নিশাঙ্কা ও স্টিভ স্মিথের মতো তারকারা। ধুমধারাক্কা ক্রিকেটের গুরুত্বপূর্ণ অংশ বোলাররা। এবার মধ্যপ্রাচ্যের নিলামে ব্যাটারদের মতো অনেক গুরুত্বপূর্ণ বোলারও অবিকৃত থেকে গেছেন। আদিল রশিদ, পীয়ূষ চাওলা, মুজিবুর রহমান, আকিল হোসেন, কেশব মহারাজ, মুস্তাফিজুর রহমান, নভিনুল হক, রিশাদ হোসেন, কাইল জেমিসন, আলজারি জোসেফ, ক্রিস জর্ডানের মতো বোলারদের দিকে আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। টি-20 ক্রিকেটের মেরুদণ্ড বিবেচনা করা হয়ে থাকে অলরাউন্ডারদের, তবে সেই তালিকা থেকে বাদ পড়েছেন এমন কজন ক্রিকেটার যাদের নাম দেখে অবাক হয়েছেন সমর্থকরাও। শার্দুল ঠাকুর, ড্যারেল মিচেল, সিকান্দার রাজা, কাইল মায়ার্স, রোস্টন চেজ, গাস অ্যাটকিনসনের মতো ক্রিকেটাররা। উইকেট রক্ষকদের মধ্যে জনি বেয়ারস্টো এবারের নিলামে দল পাননি। এছাড়াও দল না পাওয়া উইকেট রক্ষকদের মধ্যে আছেন অ্যালেক্স ক্যারি, সেই হোপের নাম। তবে নিলামে দল না পেলেও কোনো ক্রিকেটার যদি ইনজুরিতে পড়েন তবে এখান থেকে হয়তো কপাল খুলে যেতে পারে যে কারোরই। পারভিন আক্তার, সময় সংবাদ। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের খবর, ইউসিএলে আজ রাতে মাঠে নামবে হাই প্রোফাইল বেশ কয়েকটি ক্লাব। ঘরের মাঠে ব্রেস্তের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। ম্যাচ শুরু হবে রাত 2টায়।
অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের বিপক্ষে যে কোনো মূল্যে জয় চায় হ্যান্সি ফ্লিকের দল। একই সময়ে বিগ ম্যাচে মুখোমুখি হবে দুই জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও পিএসজি। হাই ভোল্টেজ ম্যাচের আগে সতর্ক দু দলের কোচ। জমজমাট এক রাতের অপেক্ষায় ফুটবল প্রেমীরা। চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর ম্যাচে উত্তাপ ছড়াবে বড় দলগুলো। আলাদা ম্যাচে লড়বে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখের মতো দল। প্রিয় দলের ম্যাচ দেখতে মুখিয়ে ইউসিএল ভক্তরা। দারুণ ছন্দে থাকা একটা দলের হঠাৎই ছন্দপতন। লা লিগায় রীতিমতো উঠতে থাকা বার্সেলোনার জন্য চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে এমন পতন যে খানিক চিন্তার, তার বলার অপেক্ষা রাখে না। সব প্রতিযোগিতায় টানা 7 জয়ের পর রিয়াল সোসিয়েদাদের কাছে হার আর সেল্টা ভিগোর সঙ্গে ড্র করেছে কাতালান ক্লাবটি। তবে ছন্দ ফেরাতে ভালো সুযোগ আছে বার্সার সামনে। ইউসিএল এর ম্যাচে ঘরের মাঠে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ ব্রেস্টকে আতিথ্য দেবে স্প্যানিশ জায়ান্টরা। এই ম্যাচে কোনো রকম ভুল করতে চাইবে না হ্যান্সি ফ্লিকের দল। সম্প্রতি দলটার বাজে ফর্মের সঙ্গে আরো বড় চিন্তার কারণ লম্বা ইনজুরি তালিকা। অ্যাঙ্কেলের ইনজুরিতে দলের তরুণ সেন্সেশন লামিন ইয়ামালকে এই ম্যাচে পাচ্ছেন না কোচ। এই ইয়াংস্টারের অনুপস্থিতি যে দলকে ভোগাবে তা নিয়ে চিন্তিত কোচ ফ্লিক। সঙ্গে টের স্টেগেন, ক্রিস্টেনসেনদের চোটও ভাবাচ্ছে কোচকে। তবে চ্যাম্পিয়ন্স লিগ পয়েন্ট টেবিলে বার্সার চেয়ে এগিয়ে ব্রেস্ট, যদিও নিজেদের শেষ 5 ম্যাচে মোটে 1 জয় আছে দলটার। এদিকে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও পিএসজি। দুই জায়ান্টের এই লড়াইয়ের আগে অতীত পরিসংখ্যান কিংবা পয়েন্ট টেবিল সবকিছুতেই এগিয়ে বাভারিয়ানরা। 6 পয়েন্ট নিয়ে টেবিলের 17তে মিউনিখ ও 25-এ অবস্থান পিএসজির। সব প্রতিযোগিতা মিলে টানা 6 ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে কোম্পানির দল। দু দলের শেষ 8 দেখায় 6 জয়ে এগিয়ে আছে বাভারিয়ানরাই। সম্ভাব্য 4-2-3 ফরমেশনে বায়ার্ন আর প্রতিপক্ষের মাঠে রক্ষণে বাড়তি গুরুত্ব দিয়ে সম্ভাব্য 4-3-3 ফরমেশনে স্কোয়াড সাজানোর পরিকল্পনা কোচ লুই এনরিকের। ইনজুরির সমস্যা না থাকায় বায়ার্নের বিপক্ষে জয়ে আত্মবিশ্বাসী পিএসজিও। তাজিন খন্দকার, সময় সংবাদ। বঙ্গবন্ধু স্টেডিয়ামের কথা মাথায় রেখে দেশের মাটিতে অনূর্ধ্ব 20 নারী সাফ চ্যাম্পিয়নশিপের পরিকল্পনা সাজাচ্ছে বাফুফে। তবে ফেব্রুয়ারির আগে ফ্লাডলাইট সহ মাঠের অন্যান্য কাজ সম্পন্ন না হলে সেক্ষেত্রে সাফ কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হবে বলে জানিয়েছেন নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এছাড়া 1 ডিসেম্বর থেকে শুরু হবে নারীদের ক্যাম্প। আগামী মাসে কোচ পিটার বাটলারের সঙ্গেও বাড়ানো হতে পারে চুক্তির মেয়াদ। মাঠ সংকটে আসর আয়োজন করতে পারেনি বাফুফে। এবার আরও একটা সাফের আয়োজক বাংলাদেশ। ফেব্রুয়ারিতে দেশের মাটিতে হওয়ার কথা অনূর্ধ্ব 20 নারী সাফ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর দিয়ে প্রায় 5 বছর পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে আন্তর্জাতিক টুর্নামেন্ট ফেরাতে চায় বাফুফে। যদিও আসরের আগে মাঠ পাওয়া নিয়ে শঙ্কায় ফেডারেশন। আমরা পোস্ট হয়েছিলাম শুধুমাত্র বঙ্গবন্ধুতে খেলবো বলেই। ওখান থেকে যতটুকু ইনফরমেশন তখন ছিল যে ডিসেম্বরের ভিতরেই মাঠ হবে, কিন্তু ফ্লাড লাইট ছাড়া কিন্তু সাফ খেলা যাবে না। কারণ সাফের খেলা প্রতিদিন 2টা খেলা, প্রতিদিন 2টা খেলা হলে ফ্লাড লাইট মাস্ট। তো আমি এখন জানি না যে ফেব্রুয়ারিতে ফ্লাড লাইট হবে কিনা, আদারওয়াইজ সাফ উইল ডিসাইড কি করবে তারা। অনূর্ধ্ব 20 নারী সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ঘরের মাঠে এবারও সেই তকমা ধরে রাখতে চায় লাল সবুজ। প্রস্তুতি নেওয়া শুরু করবে আসর শুরুর প্রায় 2.5 মাস আগ থেকে। আমরা এখন পর্যন্ত যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে আমাদের ক্যাম্প শুরু হবে 1 ডিসেম্বর থেকে। ট্রেনিং কোথায় হবে এটা এখনো ডিসাইড করা হয়নি। ট্রেনিং হয়তো আপাতত বসুন্ধরাতেও হতে পারে বা ঘাসের মাঠ অথবা আবাহনীতে হতে পারে। ঘাসের মাঠেই করব যেখানেই করি। এদিকে সাফে জাতীয় দলের হেড কোচ পিটার বাটলারের সঙ্গে নারীদের দ্বন্দ্বের কথা উঠে আসে গণমাধ্যমে। শিরোপা জিতিয়ে পিটারও দিয়েছিলেন দায়িত্ব ছাড়ার ঘোষণা। তবে মিটমাট হয়েছে সবকিছু। ঘরের মাঠে তার অধীনেই সাফ খেলানোর ব্যাপারে আশাবাদী বাফুফে। উনিও পজিটিভ, আমরাও পজিটিভ। এখন পর্যন্ত এই জায়গাটাই আছি। যখন ওর কন্ট্যাক্টটা শেষ হবে দেন বোথ সাইড উইল ডিসকাস অ্যান্ড ডিসাইড। আগামী বছরের 11 ফেব্রুয়ারি শুরু হবে অনূর্ধ্ব 20 নারী সাফ চ্যাম্পিয়নশিপ, যা চলবে 19 ফেব্রুয়ারি পর্যন্ত। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। নতুন মৌসুমে হারানো গৌরব ফিরে পেতে বদ্ধপরিকর ঐতিহ্যবাহী আবাহনী মোহামেডান। প্রথম লিগ শিরোপা জেতা ছাড়াও ফেডারেশন কাপের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করতে চায় সাদা কালোরা। আকাশের নীলরাও দেখছে বড় স্বপ্ন। তবে তাদের দুশ্চিন্তা দলে বিদেশি ফুটবলার না থাকা। যদিও দেশি ফুটবলারদের ওপর আবাহনীর আছে শতভাগ আস্থা। মডার্নের যে ফুটবলের যে আমেজটা সেটা এখনো কাটে না, এবং এটা কাটতে বসুন্ধরাকে আরো 20 বছর কষ্ট করতে হবে, আরো 20 বছর চ্যাম্পিয়ন হইতে হবে বসুন্ধরাকে, তারপর আবাহনী মডার্নের কাতারে আসতে হবে।
গেল মৌসুমে ট্রেবল জয়ী বসুন্ধরা কিংস, টানা 5 লিগ শিরোপা জয়ের কীর্তি আছে তাদের। মাঠেও বেশ ভালোই দর্শক সমর্থন পায় কিংস। তবে মারুফুল হকের মতে এখনও দেশের ঘরোয়া ফুটবলের জনপ্রিয়তায় আবাহনী মোহামেডানের ধারে কাছেও নেই বসুন্ধরা কিংস। দীর্ঘদিন দেশের ফুটবল যারা ফলো করেন তাদের কাছে মারুফুল হকের কথাটা যৌক্তিকই মনে হবে, কেননা কয়েক বছর আগেও দেশের ঘরোয়া ফুটবল বলতে আবাহনী মোহামেডানকে সেরা মানত সবাই। এখনও নিজেদের সেই তালিকায় বিবেচনা করছে এই দুই ক্লাব, যার প্রমাণ 2022-23 মৌসুমের ফেডারেশন কাপ ফাইনাল। কদিন বাদেই শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। প্রস্তুতি নেওয়া শুরু করেছে ক্লাবগুলো। মোহামেডানও ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। যদিও চ্যালেঞ্জ কাপ হেরে মৌসুমের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে তারা, তবে লিগ ও ফেডারেশন কাপে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর সাদা কালোরা। যে কোনো টুর্নামেন্ট হোক মোহামেডান ভালো কিছু করার আশা করে। তা আমরা সামনে যে দুইটা টুর্নামেন্ট যেমন লিগ আর হলো আপনার ফেডারেশন কাপ, আমরা নিশ্চয়ই ভালো কিছু করার আশায় মাঠে নামবো। লাস্ট ইয়ার আমরা যেহেতু রানার আপ হইছি, তো আমরা এইবারও আর কি মাঠে মানে চ্যাম্পিয়নের উদ্দেশ্য নিয়ে আর কি, আমরা চ্যাম্পিয়ন ফাইট উদ্দেশ্য নিয়ে আর কি আমরা মাঠে নামতেছি। লিগ সামনে রেখে আবাহনীও ব্যস্ত তাদের অনুশীলনে। দুশ্চিন্তা দলে বিদেশি ফুটবলার না থাকা, তবে লোকাল মিরাজুল মিতুলরা দেখাচ্ছে বড় স্বপ্ন। আবাহনী সবসময় যেভাবে খেলতে চায় এবং খেলে ওইভাবেও সেম আছে মেন্টালিটি। আমাদের যে অফিসিয়ালরা আছেন সবাই একই সেম মেন্টালিটিভাবে কাজ করতেছেন, তো আশা করি আমাদের চেষ্টাটুকু থাকবে। আবাহনী একটা ব্র্যান্ড অনেক আগে থেকেই। জার্সিটা পরছি, যে জার্সিটা সম্মানটা রাখতে তো পারবো বা দর্শককে খুশি দিতে পারবো বা খেলা ভালো একটা খেলা উপহার দিতে পারবো, বাট আমাদের টার্গেট আছে প্রথম ম্যাচটা নিয়ে। অন্য সব ছাপিয়ে ঢাকা ডার্বি দেখার অপেক্ষায় আছেন সমর্থকরা। লিগে মোহামেডান আবাহনী মুখোমুখি হবে 14 ডিসেম্বর, আর ফেডারেশন কাপে দুই জায়ান্ট লড়বে আগামী 7 জানুয়ারি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামের বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় TCJA মিলনায়তনে অ্যাসোসিয়েশন সভাপতি শফিক আহমেদ সজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনের প্রধান অতিথি ছিলেন বিএনপি লোহাগড়া উপজেলার আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন। এছাড়াও ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম চৌধুরী। লুডো, ক্যারাম ও দাবায় অংশ নেন প্রতিযোগীরা। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মাসব্যাপী চলবে এই আয়োজন। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ঢাকা উত্তর সিটির নাম ভাঙিয়ে মোহাম্মদপুর শহীদ পার্ক মাঠ দখল। খেলার জন্য ভাড়া দিতে হয় ক্লাবকে, জেনেও নির্বিকার ডিএনসিসি। এবং বিপিএল এর জুয়ার বিজ্ঞাপনের বিরুদ্ধে জিরো টলারেন্স বিসিবির। চট্টগ্রাম, সিলেট, ঢাকায় 3 ভেন্যুতে হবে আলাদা উদ্বোধনী অনুষ্ঠান, জানালো গভর্নিং কাউন্সিল। এই ছিল খেলার সময়। সঙ্গেই থাকুন সময়ের।